যার নাম দেলওয়ার হোসেন সাঈদী। আমার রাগ লাগে যে আমাকে এই যুদ্ধ অপরাধীর কথা বলতে হবে এখানে। কোনো দোষ না করে বছরের পর বছর আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে কারাগারে বন্দী রাখার পিছনে সবথেকে বেশি কলকাঠি নেড়েছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। বিনা দোষে কারাবাস এবং কারাগারে আচমকা দেলওয়ার হোসেন সাঈদীর মৃত্যুর পিছনে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন তিনি। শেখ হাসিনা দেশত্যাগ করার পর দেশত্যাগ করতে পারেননি এই কুলাঙ্গার। 13 আগস্ট সদরঘাট এলাকার একটি নৌকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। দর্শক, মাওলানা দেলওয়ার হোসেন সাঈদীর সাথে নির্মম অন্যায় অবিচারের জন্য আনিসুল হকের শাস্তি হোক কে চান? সম্মানিত দর্শক, আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর মৃত্যুর 1 বছর পর বেরিয়ে আসলো আসল ঘটনা। সম্মানিত দর্শক, আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে তারা দুর্নীতি করে মেরেছেন এবং তাকে যেভাবে মেরেছেন এই বিষয়গুলো এবার স্বীকার করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। সম্মানিত দর্শক, তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করায় এবার সব গোপন তথ্য প্রকাশ করে দিয়েছেন। সম্মানিত দর্শক, দেলওয়ার হোসেন সাঈদীকে কিভাবে মারা হয়েছে এবং কার নির্দেশে মারা হয়েছে এইসব বিষয় নিয়ে এই ভিডিওতে আপনারা কিছু গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখতে পারবেন। সম্মানিত দর্শক, ভিডিওতে আরও কিছু চাঞ্চল্যকর তথ্য দেখতে পারবেন। আনিসুল হক যে রিমান্ডে নিয়েছিল আনিসুল হককে, সেই রিমান্ড থেকে এবার চাঞ্চল্যকর তথ্যগুলো প্রকাশ করেছেন। চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। 13 আগস্ট সদরঘাট এলাকার একটি নৌকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। দর্শক, মাওলানা দেলওয়ার হোসেন সাঈদীর সাথে নির্মম অন্যায় অবিচারের জন্য আনিসুল হকের শাস্তি হোক কে চান এবং কি শাস্তি চান আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। জানা যায়, গ্রেপ্তারের পর পাগলের মতো আচরণ করছে আনিসুল হক। পুলিশ যাই জিজ্ঞেস করছে উত্তর না দিয়ে শুধুই হাসছে। তার এমন পরিণতি আল্লাহর গজব বলে মনে করছেন মানুষ। দিনের পর দিন সাধারণ মানুষ, বিশেষ করে হুজুরদের প্রতি আইন প্রয়োগ দেখিয়ে জুলুম নির্যাতন করে আসছিলেন আনিসুল হক। শুধু তাই নয়, আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর মৃত্যুর পর সংবাদ সম্মেলনে সাঈদীর নাম উচ্চারণ করতে গিয়েও অপমান করেছিলেন কুলাঙ্গার আনিসুল হক। যার নাম দেলওয়ার হোসেন সাঈদী, তিনি প্রথম দিন অসুস্থ হয়েছিলেন। অসুস্থ হওয়ার পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। আমার কষ্ট লাগে, আমার দুঃখ লাগে, আমার রাগ লাগে যে আমাকে এই যুদ্ধ অপরাধীর কথা বলতে হবে এখানে। বাট ইভেন দেন লেট মি ক্ল্যারিফাই দ্য সিচুয়েশন। 2014 সালে আনিসুল হক শেখ হাসিনা সরকারের আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর একই বছর 24 আগস্ট আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এরপর থেকে মৃত্যুর আগের দিন পর্যন্ত কারাগারে ছিলেন মাওলানা দেলওয়ার হোসেন সাঈদী। আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মোট 20টির বেশি মিথ্যা অভিযোগ করা হয়েছিল, যার মধ্যে ছিল হত্যা, গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ সহ বিভিন্ন মিথ্যা অভিযোগ। কিন্তু এসব অভিযোগের প্রত্যক্ষদর্শী কোনো সাক্ষী ছিল না। বিভিন্ন জায়গা থেকে টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষী দিয়ে মিথ্যাকে সত্য প্রমাণ করেছে আদালতে। দেলওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষীদের মধ্যে একজন ছিলেন পিরোজপুরের মাহবুব হাওলাদার। স্থানীয় আওয়ামী লীগ নেতা হওয়ায় মুক্তিযুদ্ধ না করেই মুক্তিযুদ্ধে কমান্ডো হিসেবে পরিচিত রয়েছে তার। স্থানীয় মানুষের কাছে টাউট বাটপার হিসেবে বেশ পরিচিত মাহবুব হাওলাদার। মাহবুবের আব্বা আমাদের একই ভাই। মাহবুব কোন রকম খাই লয়, ওই টাউটরি ফাউটরি হইতে খায়। এখন তো বেশ ভালো চলে, এখন কমান্ডারিতে পয়সা পায়, হাজার হাজার টাকা পায়, 1-2 হাজার টাকা না। এরা তো আবার ওই আওয়ামী লীগের দল টল করে, কার পরামর্শে কি করছে একমতও না। এছাড়া মাওলানা দেলওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা অভিযোগগুলোর মধ্যে আরেকটি অভিযোগের সাক্ষী ছিলেন সুখরঞ্জন বালী, যাকে আদালতের গেট থেকে তুলে নিয়ে যায় তৎকালীন আওয়ামী লীগ সরকারের গুন্ডা বাহিনীরা। আমি তারই একজন সাক্ষী ছিলাম। আমি তার পক্ষে সাক্ষী দিতে আমি ঢাকায় গেছি, কোর্টের সামনে দিয়ে আমি অবরোহণ হয়ে গেছি। আমি দীর্ঘ আমি ঢাকারই আশেপাশে ছিলাম দীর্ঘ আপনার 3 মাসে 13 দিন কম। ওইখান দিয়ে আপনার নিয়ে যায় চকুবানিয়া, নিয়ে যায় আপনার কোথায় নিয়ে যায় তা আমি জানি না। এরপর যাইয়ে লামাইতে মানে নিয়ে গেল। আমি সীমান্তে যাইতে যে বৈকারি বটার আমার খুব রকম মাইট দিয়েছে। দেওয়ার পরে আমি স্বরূপনগর থানা দিয়া বসিরহাট কোর্ট বা জেল, ওইখান দিয়ে দমদম কারাগারে দীর্ঘ আমি 5 বছর আমি কারাগারে বন্দি ছিলাম। সেইখান দিয়ে অবমুক্ত হয়ে আমি আসার পরে আমি বাংলাদেশে আছি, মানে খুব ভয়াবহ ব্যাপারে আমি আছি। আমি নিরাপদ চাই। তাহলে তার বিরুদ্ধে সাক্ষী দেননি?
আমি সাইদির আমি সাক্ষী দিই নাই আর কি। আমি আজ সকাল 10টায় তারাই জানাজায় আমি আসছি। সে আমার ভালো লোক, সে 2 টার্ম সে এমপি ছিল। এই জন্য আমরা মায়ের কোলে যেরকম বসবাস করি ওইরকম আমরা বসবাস করছি যখন সে 2 টার্ম এমপি ছিল। মানবতা বিরোধী অপরাধের বিচারের নামে বাংলাদেশের বড় বড় ইসলামিক চিন্তাবিদদের রাজাকার তকমা দিয়ে এভাবেই অন্যায়ভাবে বিচারের মুখোমুখি করে আওয়ামী লীগ সরকার, যাদের মধ্যে অনেককেই ফাঁসি দিয়েছিল। তবে বারবার দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসির পরিকল্পনা করলেও বাংলাদেশের মুসলমানদের প্রতিবাদে তা সম্ভব হয়নি। 2014 সালে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে। যাবজ্জীবন কারাদণ্ড দিয়েও শান্ত হয়নি আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রীরা দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যার পরিকল্পনা করতে থাকে, যার ইঙ্গিত পাওয়া যায় সাবেক বহিষ্কৃত তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানের এই বক্তব্য থেকে। এই দেলোয়ার হোসেন সাঈদীর তার বিচার কার্যক্রম শেষ হয়েছে। তাকে এইভাবে বছরের পর বছর এই কারাগারে রেখে তাকে ভরণ পোষণ দিয়ে আদর আপ্যায়ন করে কি মানেটা কি? আমি এই জিনিসটাকে আমি কোনোভাবেই সমর্থন করতে পারি না। এবং কোনো মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ, বীর মুক্তিযোদ্ধাদের সন্তান এবং এই বাংলাদেশের আমি বলবো যে কিছু মানুষ ছাড়া যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করি, তারা কেউই চায় না এই রাজাকারটাকে এইভাবে এই কারাগারে সুন্দরভাবে আদর আপ্যায়ন করার কোনো মানে হয় না। এর বিচার হওয়া উচিত। প্রশ্ন করবেন হয়তো যে তাহলে আপনি করেন, আমি কেমনে করবো? এটা আইনমন্ত্রী মহোদয় ছাড়া তো করতে পারবো না, আদালত ছাড়া তো হবে না। তো এই জন্য আমি আজকে বলতে চাই এই বিষয়টা নিয়ে আমাদের সোচ্চার হওয়া উচিত। আওয়ামী লীগের এই এমপির বক্তব্যে স্পষ্টত তারা চাইছে না দেলোয়ার হোসেন সাঈদী কারাগারে থাকুক, আর তারা দেলোয়ার হোসেন সাঈদীকে মুক্তি তো আরও আগেই দিবে না। তাহলে তারা পরিকল্পনা করেছিল সাঈদীকে হত্যা করার, আর এজন্যই বেছে নিয়েছিলেন 14 আগস্টকে। কারণ 15 আগস্ট শেখ হাসিনা তার পরিবারকে হারানোর শোক বয়ে বেড়াচ্ছেন। তাই বাংলাদেশের মুসলমানদেরকে 14 আগস্ট শোকের কষ্ট দিয়ে পৈশাসিক আনন্দ পেতে পরিকল্পিতভাবে দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করে আওয়ামী লীগ সরকার, যার প্রতিফলন দেখা যায় সাঈদী সাহেবের মৃত্যুর পর তার ভক্ত অনুরাগীদের মধ্যে। আমি যেটা নিজের চোখে দেখা, তার ফ্যামিলি, তার ছেলে, 3য় ছেলে মাসুদ ভাই মনে হয় কালকে অনেক রিকোয়েস্ট করেছে এখানে থাকার জন্য, পুলিশ প্রশাসন তাকে থাকতে দেয়নি। তাকে সে তার সারা অনেক রাত পর্যন্ত ওয়েট করেছে এবং কি তার গার্জেন সহকারে আজকে থাকতে চেয়েছে। আমরা সাধারণ জানি যে সাধারণ বন্দিরাও যদি হাসপাতালে, ঢাকা মেডিকেল যে কোনো জায়গায় ভর্তি হলে তার ফ্যামিলি সহকারে এসে থাকে, এটা তার দায়িত্ব। কিন্তু আজকে পর্যন্ত একটু আগে তার ফ্যামিলির একজনকে, মাত্র একজনকে ঢুকতে দিচ্ছে, এটা তো ভাই কোনো কথা না। কাশিমপুর যখন আপনার কালকে মানে 8টার দিকে তার ব্যথা অনুভব করছে, জেল কর্তৃপক্ষকে জানাইছে। জেল কর্তৃপক্ষ কোনো হয় নাই, কোনো কর্তব্য করে নাই। যখন দুবারে তার ব্যথা তীব্রতর, তখন জেল কর্তৃপক্ষ কর্ণপাতে নিয়ে প্রথম নেছে হইনি একটা হাসপাতালে, ওই লগিসগি হাসপাতাল, তারপর আনছে ওই তাজউদ্দিনে, তারপর আনছে এই যে না কেন্দ্রীয় কারাগার ওই যে কাশিমপুর, হেয়ের পর আনছে এইনে 10টায়। হ্যাঁ এক শেষ রক্তক্ষরণ হয়েছে, টিস্যু নষ্ট হয়েছে, সব কিছু শেষ ধাক্কাই মেকে সব করিয়ে এইনে নিয়ে হ্যাঁ রাখছে অবজার্ভে। হ্যাঁ তারপর পরিবারের পরিজনের লোকটা একটু দেখতে দেবে, তাও দেখতে দেয় নাই। সাঈদী সাহেবের মৃত্যুর পর তার লাশ নিয়েও রাজনীতি করে আওয়ামী লীগ। ঢাকায় দেলোয়ার হোসেন সাঈদীর জানাজা পড়তে দেয়নি আওয়ামী লীগ প্রশাসন, যার পর পুলিশের গুলিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রণক্ষেত্রে পরিণত হয়। এই ঘটনার পর অনেক আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীদের দলত্যাগ করার কথা শোনা যায়। এর মধ্যে এই বৃদ্ধ লোকটি শেখ মুজিবুর রহমানের আমলে আওয়ামী লীগ করা একজন আওয়ামী লীগ নেতা হয়েও দলত্যাগ করে জামাত ইসলামে যোগ দেন। আওয়ামী লীগ করতাম 70 থেকে শেখ সাহেবের নির্বাচনে প্রচারণা করছি। 70 নির্বাচনে 95% ভোট শেখ সাহেব পেয়েছেন। আমি রাজনীতির সাথে এতদিনই ছিলাম যখন আমার আল্লাহ রাসূলকে নিয়ে ভারত কূটনীতি করলো, তখন আমার শেখ হাসিনা সরকার উনি কথা বলতে পারলেন না বিদায় আমি সাথে আমার একটা সদস্য পদ ছিলেন, এই ভোট মেলে আমি সাথে পদত্যাগ করছি। তাই আমি আজকে দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের ওনার মুহররমের জানাজায় যে আমি আজকে গাইবি জানাজায় যেয়ে আমি আজকে জামাত ইসলামের সাথে ভর্তি হয়ে গেলাম, আল্লাহর কোরআনের পক্ষে ভর্তি হয়ে গেলাম।
এই তো শুধু একজন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সাথে ঘটে যাওয়া হাজারো অন্যায়ের মধ্যে ছোট্ট কিছু অংশ। এই স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন তারা মানুষকে মানুষ মনে করত না, যার জন্য আজ তাদের এই দুর্দিন এসেছে। আল্লাহ সবাইকে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। দর্শক, আওয়ামী লীগ সরকারের শাসনামলে অন্যায় অবিচার করার জন্য আইনমন্ত্রী আনিসুল হকের কি শাস্তি চান, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে $500 কোটি পাচার করেছেন বিদেশে। তার সাথে সহযোগিতা করেছেন তার ছেলে সজীবজিৎ জয় এবং তার আপন ভাগ্নি শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী। সম্মানিত দর্শক, এবার কঠিনভাবে কিন্তু ফেঁসে গিয়েছেন সজীবজিৎ জয় এবং টিউলিপ সিদ্দিকী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মানিত দর্শক, এবার ডক্টর ইউনূস কিন্তু বলেছেন সে ক্ষমতা থাকার জন্য পুরো বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছেন। সম্মানিত দর্শক, এই ভিডিওতে আপনারা বিস্তারিত দেখলেন। অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরকম ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।